Assalamu alaikum. Dear students, how are you? I hope all are well. By the way, I'm also well. And this is Furkanuddin, assistant teacher, Shunakani Gapt Primary School, Shalla Sunamganj. Today, I am with you for class 5. And today I will discuss from English class 5 English. Dear students, according to your syllabus, according to the question pattern, today I will discuss about rearrange. That is the number of 12 in according to your question paper. তার মানে তোমার কোয়েশ্চেন পেপারে যে 12 নম্বরের রিঅ্যারেঞ্জ আছে সেই রিঅ্যারেঞ্জ নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কিভাবে রিঅ্যারেঞ্জগুলো অতি সহজে আমরা সেগুলো সমাধান করতে পারি, সলভ করতে পারি, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। অ্যাকচুয়ালি রিয়েঞ্জ যে সিস্টেমে আমাদের দেওয়া থাকে আমাদের সেই ব্যাপারটা একটু দেখতে হবে। সেটা কি, একটা সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডগুলো, তার মানে একটা সেন্টেন্সের যে পার্টস অফ স্পিচগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, সেগুলো আলাদা আলাদা এলোমেলোভাবে দেওয়া থাকে। সেগুলোকে একটার পর একটা সাজিয়ে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। এটা হলো তোমার কাজ। আর যে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবে, তৈরি করতে পারবে, সে তো মার্কস পেয়ে যাবে। সো কীভাবে অতি সহজে বা আমরা সঠিকভাবে ওই সেন্টেন্সটা তৈরি করতে পারি, চলো সে ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। তার আগে আমার একটি সেন্টেন্স এলিমেন্ট ওয়ার্ডগুলো সঠিকভাবে সাজানোর জন্য আমাদের কিন্তু বেসিক কিছু আইডিয়া থাকতে হবে। যেমন পার্টস অফ স্পিচের উপর আমাদের আইডিয়া থাকতে হবে, সাবজেক্ট, পার্সোনাল প্রোনাউন, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এগুলোর উপর আমাদের আইডিয়া থাকতে হবে। তার আগে আমি একটু ডিসকাস করি। যেমন বাংলায় যদি আমি একটু কথা বলি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা কোথায় কোনটা বসে সেটা নিয়ে আমি একটু কথা বলি। তাহলে বাংলায় লিখবো, যদি লিখি আমি ভাত খাই, তাহলে দেখো স্টুডেন্ট একটু ফলো করো। আমি সাবজেক্ট, কে কাজ করতেছে? আমি কাজ করতেছি। তাহলে সাবজেক্টটা কি সেন্টেন্সের ফার্স্টে বসছে, রাইট? ওকে, এরপর কি খাচ্ছি? ভাত খাচ্ছি। এটা কি কর্ম? এটা কি কর্ম। আর এটা হলো কর্তা। কর্তা মানে কি? সাবজেক্ট। কর্তা মানে সাবজেক্ট, আর কর্ম মানে কি? অবজেক্ট। আর খাই মানে কি? কাজ করা, মানে কি? ভার্ব, রাইট? তার মানে ভার্বটা কোথায় বসছে? সবার লাস্টে। সাবজেক্টটা কোথায়? সবার ফার্স্টে। অবজেক্টটা কোথায়? সবার মাঝে। একবার খেয়াল করো, বাংলা সেন্টেন্সে সাবজেক্ট বসে ফার্স্টে, ভার্ব বসে লাস্টে, এবং কি অবজেক্ট বসে কোথায়? মাঝে। কিন্তু যদি আমি বলি আই ইট রাইস, এই বাংলা সেন্টেন্সটাকে যখন আমি ইংলিশে করলাম আই ইট রাইস, সেখানে দেখো আমি সাবজেক্ট আর রাইস, ভাত, এটা হলো অবজেক্ট। সাবজেক্টটা প্রথমে বসছে, অবজেক্টটা লাস্টে বসছে, ভার্বটা মাঝে বসছে। এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ বাংলা সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্টে, অবজেক্ট ভার্বটা লাস্টে, আর অবজেক্ট মাঝে বসবে। আর ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ফার্স্টে, অবজেক্ট লাস্টে, মাঝে বসবে ভার্ব। এই ব্যাপারটা আমরা যেন একটু মনে রাখি। তারপরে চলো আমরা একটা প্র্যাকটিস করি। প্র্যাকটিসের মাধ্যমে আমরা আসলে সমাধানগুলো করার চেষ্টা করব। যেমন যদি বলি 1 নাম্বার একটা সেন্টেন্স, অফ এ ওয়াটার, হ্যাঁ, ওয়াটার ড্রিঙ্ক লার্ড। ওকে, এই সেন্টেন্সটা ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, ঠিক একই রকম ভাবে এরকম অবলিক চিহ্ন দিয়ে এলোমেলোভাবে দেওয়া আছে। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সেগুলো সুন্দর করে সাজিয়ে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। কারণ একটি আমাদের মূল এখানে হলো সেন্টেন্সের উপর যদি আমাদের দক্ষতাটা ভালো থাকে, মানে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের মেকিং, সেন্টেন্সের ফরমেশন, সেন্টেন্সের স্ট্রাকচার, কোনটার পর কোনটা বসবে, সাবজেক্ট কখন বসবে, অবজেক্ট কখন বসবে, ভার্ব কখন বসবে, অক্সিলারিটা কখন বসবে, অথবা আর্টিকেলটা কখন বসবে, প্রিপোজিশনটা কোথায় বসবে, এই ব্যাপারগুলো ধারণাটা যদি আমাদের হালকা থাকে তাহলে এগুলো কোনো ব্যাপারই না।
অ্যাকচুয়ালি মানে একটু প্র্যাকটিস করলে ইংরেজিটা আমাদের কোনো ব্যাপারই না, কিন্তু আমরা প্র্যাকটিসটা কম করে সেই জন্য হয়তো আমাদের ইংরেজিটা আমাদের কাছে কঠিন লাগে। আচ্ছা দেখো, আমি যদি এটা সমাধানটা প্রথম করি, সমাধানটা করে আমি একটু আলোচনা করতেছি। যেমন ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। ডিয়ার স্টুডেন্টস, আমি যত সহজে করে ফেলছি একটানে, তোমার পক্ষে কিন্তু এত সহজে করা সম্ভব না, কারণ আমি এটা সমাধান করার জন্য যে নিয়ম নীতি সবগুলো আমার জানা আছে, তোমার হয়তো জানা না। কেন দেখো, আমি আগে একটি সেন্টেন্সে বলছি, আগে একটু কথাই বলেছি যে ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্টে থাকে, বাংলা সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্টে থাকে, ঠিক আছে? তাহলে এখানে দেখো ড্রিঙ্ক, প্রথমে কি বলছে ড্রিঙ্ক, ড্রিঙ্কটা তো সাবজেক্ট নয়, ড্রিঙ্ক করতে পান করা, তার মানে এটা একটা ভার্ব, ভার্ব তো সেন্টেন্সের ফার্স্টে বসতে পারে না, তাহলে এটা কিভাবে হলো? এরপরে দেখো ওয়াটার, এটা কি একটা নাউন, হ্যাঁ ওয়াটার। এরপরে দেখো এ লট অফ, এই একটা ওয়ার্ড, এটা আলাদা আলাদা করে এখানে দেওয়া হয়েছে, ঠিক ঠিক আছে, কিন্তু এটা একটা ফ্রেজ, এটাকে বলা হয় ফ্রেজ, PHARASE, ফ্রেজ। এটা একটা ফ্রেজ, অর্থাৎ এখানে দেখো একটা আর্টিকেল, একটা শব্দ আর একটা প্রিপোজিশন সবগুলো একসাথে মিলে সেখানে একটা আলাদা ওয়ার্ড তৈরি করছে, অর্থ তৈরি করছে। এ লট অফ মানে কি প্রচুর, এ লট অফ মানে প্রচুর, এটা একটা ফ্রেজ। এরকম কিছু ওয়ার্ড আছে, ফ্রেজ আছে, গ্রুপ ভার্ব আছে, এগুলো যদি আমরা একটু ভালো করে শিখি তাহলে ইংরেজি মানে শেখাটা আমাদের জন্য অতি সহজ হয়ে যায়। মানে শব্দার্থের মতো, এক কথায় ভোকাবুলারি এনরিচ করতে হলে আমরা অবশ্যই ফ্রেজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ফ্রেজ ভালো জানতে হবে। আচ্ছা, তাহলে প্রচুর পানি পান করতে হবে বা পান করি, হ্যাঁ। এখানে সাবজেক্ট ফার্স্টে বসছে, তাহলে এটা কিভাবে হলো? আমরা একটা সেন্টেন্স জানি, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ এই চারটা অপশন বোঝায়, তাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা সবসময় প্রথমে কি বসবে? সাবজেক্ট, এই ভার্ব বসবে, প্রথম বসবে ভার্ব, প্রথমে ভার্ব প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা প্রথম ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে স্টুডেন্টস দেখো, এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে আমার আইডিয়া থাকতে হবে, ধারণা থাকতে হবে। এখন তোমাদের যাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আইডিয়া নাই, ডেফিনেটলি আজকেই তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স গঠনটাকে সেটা তোমরা জেনে নেবে। ওকে, তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, আর এই লট অফ, এটা অর্থ কি প্রচুর, মানে প্রচুর পানি পান করো। এখানে কি অর্ডার করা হয়েছে, আদেশ করা হয়েছে, ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার। তাহলে এই ধরনের রিয়ারেঞ্জ ওয়ার্ডগুলো রিয়ারেঞ্জ করার জন্য তোমাকে যেমন গ্রামাটিক্যাল ইম্পারেটিভ সেন্টেন্সের উপর দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড মিনিং এর উপর দক্ষতা থাকতে হবে, এরপর কি মানে অর্থের উপর একটা দখল থাকতে হবে, তাহলে এই সেন্টেন্সগুলোকে অতি সহজেই আমরা সলিউশন করতে পারবো, ঠিক আছে? এখন আরেকটু দেখো, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথম কি বসে? ভার্ব, পরে কি বসে? অবজেক্ট। এই জায়গাটা আমরা মুখস্থ করে ফেলি সবাই, প্রথম বসে ভার্ব, পরে বসে অবজেক্ট, প্রথম বসে ভার্ব, পরে বসে অবজেক্ট। তাহলে এটার সাবজেক্ট কি? সাবজেক্ট ইউ আছে, সেটা কি উজ্জ্ব, উজ্জ্ব মানে লুকায়িত আছে। আচ্ছা, আরেকটা দেখো, এখানে আরেকটা নাউন আছে ওয়াটার। অনেকে যদি বলো যে স্যার নাউন তো কোনো সেন্টেন্সের সাবজেক্ট বসে, তাহলে ওয়াটারটা কেন আমি সাবজেক্ট হিসেবে নিলাম না? আচ্ছা, ওয়াটার সাবজেক্ট হিসেবে নিলে অর্থ মিলবে না। এক সেকেন্ড হলো, এইখানে ওয়াটারটা বসলো, এটার পেছনে একটা সুন্দর একটা যুক্তি আছে, যেমন এটা কি প্রিপজিশন, রাইট? প্রিপজিশন, এটা কিন্তু ওয়াটারটা কিন্তু অবজেক্ট, হ্যাঁ। তো সবসময় মনে রাখবা, প্রিপজিশনের পরে সবসময় নাউন বসে। প্রিপজিশন, প্রিপজিশন, প্রিপজিশন প্লাস নাউন, প্রিপজিশনের পরে সবসময় কি বসে? নাউন বসে। তাহলে তোমরা যখন এই ভিডিওটা দেখতেছো, এরকম রুলসগুলো যদি একটু খাতায় আলাদা করে লিখে রাখো, তখন তোমাদের এগুলো পড়তে আমার মনে হয় অনেক সহজ হবে। কারণ অন্যান্য আইটেমগুলোতে আমি এরকম কিছু রুলস দিব, যেমন ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, প্রচুর পানি পান করো, আদেশ করা হয়েছে, অর্ডার করা হয়েছে, এটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা আমরা জেনে নেব, এটার গঠনটা কিরকম সেটা আমরা জেনে নিব। তারপরে আছে প্রিপজিশনের পরে নাউন বসে, সেই ব্যাপারটা আমরা মনে রাখবো। যখন এরকম রিয়ারেঞ্জ গুলো থাকবে, তখন যখন প্রিপজিশন থাকবে, নাউন থাকবে, আমি এটা চিন্তা করতেই পারি প্রিপজিশনটার পরে একটা নাউন আসবে। আশা করি এই সেন্টেন্সটা মেকিংটা বুঝতে পেরেছো। এবার চলো বি, আরেকটা সেন্টেন্স দেখি, একটু বিশ্লেষণ করে। এরকম যদি 4-5টা না 10, ধরো 10টা, 10টা রিয়ারেঞ্জ যদি কমপ্লিট করো, তাহলে
কারো কাছে এই রিঅ্যারেঞ্জ গুলো কঠিন হওয়ার কথা নয়, পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা দেখি, টু মেক হেল্পস, তারপরে হলো আস স্ট্রং মেল। ওকে, আচ্ছা এখন এখানে দেখো কি আমার প্রথমে সেন্টেন্স তৈরি করতে গেলে এরকম ইয়েগুলো, প্রথমে যে চিন্তাটা করবো সেটা হলো সাবজেক্ট কি আসবে, সাবজেক্ট কি আসবে, তারপর চিন্তা করবো ভার্ব কি আসবে, তারপরে অবজেক্ট কি আসবে। এটা হলো মৌলিক তিনটা চিন্তা করতে হবে ইংলিশ সেন্টেন্সে। এটা বলবে ফার্স্টে, ভার্ব বলবে সেকেন্ডে, থার্ডে বলবে কি অবজেক্ট। হ্যাঁ, আর আগে তো বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা গঠনটা একটু ভিন্ন, সেটা ভার্বটা প্রথমে বসবে, অবজেক্টটা দ্বিতীয়তে বলবে, সাবজেক্ট থাকে। যাই হোক সেটা বাদ দাও, এখন এই সেন্টেন্সটা আমরা দেখি। যেমন টু মেক, টু একটা প্রিপোজিশন, মেক হতো তৈরি করা, হেল্পস হতো সহযোগিতা করা, আস হলো আমাদের, স্ট্রং হলো শক্তিশালী, মিল্ক হলো দুধ। তাহলে এটা সাবজেক্ট কাকে নিতে হবে? সাবজেক্ট নিতে গেলে প্রথমে সাবজেক্ট কারা কারা হতে পারে সেই ব্যাপারটা আমাদের আগে ধারণা একটু থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা আশা করি দেখা যায়। এখানে লেখা আছে সাবজেক্ট হতে পারে, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ওরা কি সবগুলো কি পার্সোনাল প্রনাউন, এগুলোকে সবগুলোকে কি বলা হয়? পার্সোনাল প্রনাউন। যখন প্রনাউন পড়বে, প্রনাউনের ক্লাসিফিকেশনে এরকম পার্সোনাল প্রনাউন আছে, সেই পার্সোনাল প্রনাউনগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকা দরকার, কারণ ওরা সাবজেক্ট হতে পারে। পার্সোনাল প্রনাউন আরো কিছু আছে কিন্তু তারা সাবজেক্ট হতে পারে না, শুধুমাত্র এখানে যেগুলো লেখা আছে সেগুলো একমাত্র সাবজেক্ট হওয়ার মতো যোগ্যতা আছে বা সাবজেক্ট হতে পারে। সো এই ব্যাপারটা আমাদের জানতে হবে, তাই না? যদি আমরা এখন ধরো অনেকেই হয়তো আছে যে স্যার আমি তো পার্সোনাল প্রনাউন পারি না, তাহলে কি করতে হবে? অবশ্যই আমাকে পার্সোনাল প্রনাউনটা আগে শিখতে হবে, কারণ এই বিষয়টা আমাকে সলভ করতে গেলে। ঠিক আছে, ওকে। আর তোমরা এখন যে একটা কন্ডিশন যাচ্ছে সেই কন্ডিশনটা তো তোমরা হিউজ টাইম পাচ্ছ। সো পড়াশোনার জন্য সময়ের কোনো অভাব নেই, জাস্ট সদিচ্ছা বা ইচ্ছা শক্তি বা ডেইলি রেগুলারিটি থাকলে ইউ মাস্ট উইল কাম টু দ্য পয়েন্ট। টু মেক হেল্পস আস স্ট্রং মেল। তাহলে এখানে দেখো টু প্রিপোজিশন, সাবজেক্ট হতে পারে না। আমার কথাগুলো একটু শুনবে, আমি কি বলতেছি। টু প্রিপোজিশন, প্রিপোজিশন কখনো সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট হতে হলে কে কে? সবসময় নাউন অথবা প্রোনাউন, প্রোনাউন। আর এখানে এগুলো সবগুলো কি প্রোনাউন, এগুলো সবগুলো প্রোনাউন। আর নাউন মানে কি? নেমিং ওয়ার্ড। নাউন হলো নেমিং ওয়ার্ড, সকল প্রকার নামকে নাউন বলা হয়। তাহলে নাউন অথবা প্রোনাউন, এই যে এগুলো প্রোনাউন, প্রোনাউনের মধ্যে এগুলো শুধুমাত্র সাবজেক্ট হতে পারবে, এছাড়া আর কেউ সাবজেক্ট হতে পারে না। মেক ভার্ব সাবজেক্ট হবে না, হেল্পস ভার্ব সাবজেক্ট হবে না। তারপরে আস, এটা প্রোনাউন কিন্তু এটা পসেসিভ প্রোনাউন, এটা সাবজেক্ট হতেই পারবে না। স্ট্রং, এটা কি অ্যাডজেক্টিভ, এটাও প্রোনাউন হতে পারবে না। মিল, এটা অর্থ কি দুধ, এটা সাবজেক্ট হতে পারবে। স্ট্রং সাবজেক্ট হতে পারবে না। মিল, এম আই এল কে, মিল। আচ্ছা, সাবজেক্ট বসাইলাম, সাবজেক্টের পরে আসে কার কাজ? ভার্বের কাজ। তাহলে এখানে দেখো টু ভার্ব এখানে দুইটা আছে, মেক এবং হেল্পস। তাহলে এই দুইটা ভার্বের মধ্যে আমি কোন ভার্বটা নিতে পারি? আমি মিল্ক নিব না হেল্প নিব, সরি মেক নিব না হেল্পস নিব? কেন কোনটা নিব? যেমন আমি হেল্পস নিব, এইচ ই এল পি এস, হেল্পস নিব। আমি মিল্ক কেন নিলাম না হেল্পস কেন নিলাম? হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসে না? একটু এইটাকে ফলো করো, আশা করি দেখা যায়। লুক হিয়ার, এটাকে একটু ফলো করতে হবে, একটু অ্যাটেন্টিভলি আমার সাথে পড়ো। সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে কি হি শি ইট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে আচ্ছা এটা বাদ দাও, নিচেটা দাও, তো মূল ভার্বের শেষে এস বাই এস হয়। এই যে দুই নাম্বার রুলসটা একটু পড়ো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে মূল ভার্বের শেষে এস বাই এস হয়। আর কি থাকতে হবে? পার্সনটা কি থাকতে হবে? সাবজেক্টটা
সাবজেক্টটা থাকতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ কোন সেন্টেন্সে একটু বলতেছি শুনো, কোন সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি, শি, ইট, এরপর কি নেম। নেম বলতে যে কোনো নাম, হ্যাঁ, তাহলে এখানে মিল্ক একটা নেম, রাইট? এই ধরনের সাবজেক্টগুলো থাকলে হি, শি, ইট, নেম, এগুলোকে বলা হয় কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার। এগুলো যদি কোনো সেন্টেন্সের ফার্স্টে থাকে আর টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ভার্বের শেষে এস বাই ইয়েস হবে। তাহলে আমি হেল্পস নিছি, এখানে মেক হবে না, কারণ মেকের শেষে এস নি। ঠিক আছে, আচ্ছা। মিল্ক হেল্পস আস, এটা হলো অবজেক্ট, মানে উইর অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম। আসটা কি? এটা এটা নিজে কিন্তু একটা অবজেক্টিভ ফর্ম। যেমন উই অর্থ কি? এই যে উই, উই অর্থ আমরা। এই উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস। ঠিক আছে, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে অবজেক্ট বসে গেছে। তারপরে আমরা বাকি অংশটা বসাবো। যেমন মেক গেল, হেল্পস গেল, আস গেল, হ্যাঁ, মিল্ক গেল, তাহলে স্ট্রং, স্ট্রং তাহলে শক্তিশালী। তাহলে টু প্লাস স্ট্রং। এখন এই যে টুটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন অর্থ কি? পদান্বয়ী অব্যয় বলা হয়। মানে পদের মধ্যে পদান্বয়ী, মানে পদের মধ্যে যে অন্বয় তৈরি করে, অন্বয় মানে কি? সম্পর্ক তৈরি করে। অর্থাৎ এই পুরো সেন্টেন্সের সাথে বা এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে বা পুরো সেন্টেন্সটার সাথে স্ট্রং এর একটা মিল তৈরি করছে, মানে একটা সম্পর্ক তৈরি করছে। সেটা কি? টু। মানে কি? মিল হেল্পস আস, আমাদের সহায়তা করে, স্ট্রং, শক্তিশালী হইতে সহায়তা করে। তাহলে এই স্ট্রং আর আর আসের মধ্যে সম্পর্কটা তৈরি করেছে কে? প্রিপোজিশন টু। আশা করি এটা ভালোই বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা সেন্টেন্স প্র্যাকটিস করি। You find 3C, you find, তারপরে আছে আর, who, I, এটা I। লিসেন, ইউ মানে তুমি, ফাইন মানে ভালো, আর মানে হয়, হোপ মানে আশা, এরপরে আশা করা, হোপ মানে আশা করা, আই মানে আমি। আচ্ছা, তাহলে এখানে একটু দেখো কি কি ওয়ার্ড গুলো আছে। যেমন ইউটা, এটা কি? একটা প্রনাউন, একটা প্রনাউন মানে কি? এই যে ইউ মানে সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। আবার ফাইন, আর, হোপ, এই যে আই একটা সাবজেক্ট। তার মানে আমরা এখানে দুটি সাবজেক্ট পেয়েছি। যখন এরকম রেঞ্জের মধ্যে দুটি সাবজেক্ট পাবো, অবশ্যই মনে মনে ভাবতে হবে দুটি ভার্বও থাকবে, অবশ্যই দুটি ভার্ব থাকবে। দুটি সাবজেক্ট থাকলে দুটি সাবজেক্টের সাথে দুটি ভার্ব থাকবে। মাইন্ড ইট, লিসেন। যেমন তাহলে এখন আমি কোনটা লিখতে পারি? আই না ইউ, কোনটা লিখবো? এখন দুটি সাবজেক্ট থাকলে দুটি ভার্ব, ভার্ব কি দেখি? হোপ আশা করা, আর, হয়, ফাইন, ফাইন তো ভালো। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা ভার্ব না। ভার্ব হলো আর, হোপ হলো আর, হোপ হলো ভার্ব, রাইট? আচ্ছা, এখন দেখো এই দুটি ভার্ব আয়ের সাথে যাবে একটা, ইউর সাথে যাবে একটা, হ্যাঁ। কিভাবে যাবে? আর কার সাথে যাবে? আর অবশ্যই ইউর সাথে যাবে, আয়ের সাথে যাবে না। হোপ কিন্তু ইউর সাথে যেতে পারে, আয়ের সাথে যেতে পারে, বাট আর, আর হলো কি? ইউর সাথে সবসময় আর হয়, ইউর সাথে সবসময় কি হয়? আর হয়। মাইন্ড, ইউর সাথে সবসময় আর হয়, আয়ের সাথে আর হয় না। মানে ইউর সাথে সবসময় আর হয়, এটা একটা ফিক্সড একটা রুলস, হ্যাঁ। ইউর সাথে সবসময় আর হয়। তাহলে ইউ আর ফাইন যদি বলা হয়, তুমি হও মানে ভালো, তাহলে তাহলে আইটা প্রথম দিই, আই হোপ, মানে আয়ের সাথে তো হোপ দেবে, যেহেতু ইউর সাথে আর দিয়ে দিছি, তাহলে হোপটা কার সাথে? আয়ের সাথে ডেফিনেটলি চলে আসবে। আই হোপ, আমি আশা করি, ইউ আর তুমি হও ফাইন, রাইট? কত ইজিলি মিলে গেছে, তাই না? ঠিক আছে, এই যে আমি কিছু কিছু অ্যানালাইজ করতেছি, এই ব্যাপারগুলো যদি এরকম ভাবে
এরকম ভাবে কথা বলে, এরকম ভাবে ব্যাপারগুলো একটু বিশ্লেষণ করে কিছু প্র্যাকটিস করো। এগুলো কঠিন হওয়ার কথা একেবারেই না। আচ্ছা, আই হোপ ইউ আর ফাইন। আমি আশা করি তুমি ভালো আছো, তুমি হও ভালো। তাই শেষ। তাহলে এটা একটা দুইটা দুইটা সেন্টেন্স আর কি, দুটি সাবজেক্ট, দুটি ভার্ব। তাহলে এইরকম যদি সেন্টেন্স থাকে, এইরকম যদি অংশ থাকে, তাহলে তোমাকে প্রথমে চিন্তা করতে হবে এখানে যেহেতু দুটি সাবজেক্ট আছে, ডেফিনেটলি এখানে কি দুটি ভার্ব আছে। আচ্ছা, ডি দেখি, রিডস, রিডস 5 in the class. Okay, look here. এখানে দেখো, আগে বলেছি প্রথমে দেখতে হবে সাবজেক্ট, তারপর দেখতে হবে ভার্ব, তারপর দেখতে হবে অবজেক্ট। হ্যাঁ, এক নম্বরে কি সাবজেক্ট, দুই নম্বরে কি ভার্ব, তিন নম্বরে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটার মধ্যেও আমরা আগে সাবজেক্ট খুঁজি। কে সাবজেক্ট হবে? রিডস, ভার্ব সাবজেক্ট হবে না। 5 এটা একটা সংখ্যা, হতেও পারে, কিন্তু তারপর দিকে আরো ভালো সাবজেক্ট আছে কিন্তু, মানে একেবারে নিশ্চিত যারা নাকি সাবজেক্ট ছাড়া কিছু হতে পারে না। যেমন এইগুলো, এগুলো যদি থাকে তখন ওইগুলোকে তুমি প্রথম ফোকাস করবা, কারণ এগুলো সাবজেক্ট ছাড়া আর কিছু হতে পারে না। ভার্ব হবে না, অবজেক্ট হবে না, অবশ্যই অবশ্যই সাবজেক্ট হবে। দেখবা এই ওয়ার্ডগুলো এইখানে আছে কিনা। তারপরে এটা একটা প্রিপজিশন। প্রিপজিশন কোনগুলো? প্রিপজিশন, প্রিপজিশন, প্রিপজিশন কোনগুলো? যেমন এট, ইন, অন, তারপর কি টু, তারপরে কি এইগুলো হলো মেইন প্রিপজিশন। ইনটু, ঠিক আছে, আপ, এগুলো হলো মেইন প্রিপজিশন, মানে মেইন বেসিক প্রিপজিশন তোমাদের থাকলে এগুলো বাহিরে থাকবে না, এগুলো ভিতরে থাকবে। লিসেন, এটা প্রিপজিশন। এরপর কি হি, এই তো পেয়ে গেছি সাবজেক্ট, মানে যে নাকি, এই যে হি, যে নাকি সাবজেক্ট ছাড়া কিছুই হতে পারে না, তার মানে এইটাই সাবজেক্ট হবে। আর ক্লাস, এটা একটা কি নাউন। তাহলে যেহেতু সাবজেক্ট পেয়ে গেছি, আশা করি ক্লাসটা নাউন যেহেতু, তাহলে অবজেক্ট হতে পারে। এক সেকেন্ড হলো, এই যে প্রিপজিশন, এই প্রিপজিশনটা কার সামনে বসবে? সবসময় নাউনের সামনে বসে, কারণ প্রিপজিশনের পরে সবসময় কি নাউন বসে। প্রিপজিশন এখানে লেখা আছে, এখানে প্রিপজিশনের পরে সবসময় নাউন বসে। এই যে দেখো, প্রিপজিশনের পরে নাউন, মানে সবসময় নাউন। প্রিপজিশনের পরে নাউন হয়, প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে ভার্ব হয়। ওই যে যেটা বলো, প্রথম সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে ভার্ব হয়। আর এটা একটু মনে রাখো, প্রিপজিশনের পরে নাউন, প্রিপজিশনের পরে নাউন, এটা মাইন্ড রাখো। তাহলে যেহেতু নাউন এটা, ক্লাসের আগে কি বসবে? প্রিপজিশন ইন বসতে পারে। বাকিটা আমরা একটু মিলাই দেখি। হি, আচ্ছা, আর ভার্ব তো এটাই, এখানে তো আর কোনো ভার্ব নেই। তাহলে সাবজেক্ট যদি হি হয়, রিডস অটোমেটিকলি এসে বসে যাচ্ছে, আর ই ডিএস, রিডস। এরপরে ধরো প্রিপজিশন বসলো, ভার্ব বসলো, এখন কোনটা বসাবো? রিড বসাইছি, হি বসাইছি, এখন 5 ইন ক্লাস আছে, ঠিক আছে। তাহলে এটা একটা সম্ভাব্য কিরকম হতে পারে? হি রিড ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হি রিড ইন ক্লাস, বসাইলাম ক্লাস, এই যে নাউন, নাউনের পূর্বে প্রিপজিশন, ওকে, তারপর 5, সে কিসে পড়ে? সে ক্লাস 5 এ পড়ে। তাহলে অতি সহজেই যখন সাবজেক্ট আর ভার্ব পেয়ে যায়, বাকি অংশটা অটোমেটিকলি একটা ছন্দের মধ্যে পড়ে যাবে। যখন সে পড়ে, পড়ে বললেই ক্লাস, সরি, হি রিডস, সে পড়ে বললেই ক্লাস এবং 5 শব্দটা তোমার কাছে মাথার মধ্যে চলে আসবে, তাই না? তাহলে সে পঞ্চম শ্রেণীতে পড়ে। ইন সবসময় নাউনের পূর্বে বসে, ইন মানে প্রিপজিশন সবসময় নাউনের পূর্বে বসে। তাহলে এখান থেকে আরো কিছু তোমাদের কি জানতে পারলা? প্রিপজিশনের পরে নাউন হয়, প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ভার্ব হবে, এগুলো বেসিক, একেবারে শুরুটা।
এই ব্যাপারগুলো একেবারে মাথার মধ্যে একেবারে ঢুকাই দিতে হবে। হ্যাঁ, এরপরে সাবজেক্ট কে হতে পারে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এগুলো হতে পারে। আমি এগুলো একটু বারবার তোমাদের কাছে বলতেছি যাতে তোমাদের একটু রিয়েলাইজেশনে ভালো কাজ করে। রিয়ারেঞ্জে কয়টি সেন্টেন্স থাকবে? রিয়ারেঞ্জে 5টি সেন্টেন্স থাকবে, মানে 5টা রিয়ারেঞ্জ থাকবে, তোমাকে 5টাই কারেক্ট করতে হবে। আর এটা প্রশ্নপত্রে 12তে থাকে, আমি এটা শুরুতেই বলেছি। টিচার, তারপরে হলো উই, তারপর হলো আওয়ার, লাভ। ওকে, লুক, এটা কি আসতে পারে? সেই একই কথা বারবার। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টে হতে পারে টিচার, নাউন, সাবজেক্ট হতে পারে, বাট আমরা এই 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 মানে বিষয়টা প্রথম ফলো করব। যদি এরকম ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে থাকে তবে প্রথমে সেইগুলোই সাবজেক্ট হবে। তাহলে এখানে উই আছে, ডেফিনেটলি পেয়ে গেছি আমরা উই, তাহলে উই বসালাম। উইর পরে কি আসবে? ভার্ব। তাহলে হুইচ ওয়ার্ড ইজ ভার্ব হিয়ার? এখানে কোনটা ভার্ব? টিচার নাউন, ভার্ব নয়। উই প্রনাউন, ভার্ব নয়। আওয়ার প্রনাউন, ভার্ব নয়। লাভ ভার্ব, সো ভার্ব বসাই দিলাম, উই লাভ। এরপর কি হবে? উই লাভ। ধরো এখানে নাউন আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট কি বসে? অবজেক্ট সবসময় কিন্তু নাউন হয়। অবজেক্ট কি হয়? নাউন। মাইন্ড ইট, সাবজেক্ট যেমন নাউন হয়, অবজেক্টও নাউন হয়। শুধু নাউন, আরেকটু বলি, সাবজেক্ট যেমন নাউন বা প্রনাউন হয়, অবজেক্টও নাউন বা প্রনাউন হয়। প্রনাউন নাউনের পরিবর্তে বসে। আচ্ছা, সাবজেক্ট যেমন নাউন বা প্রনাউন হয়, অবজেক্টও নাউন বা প্রনাউন হয়। তাহলে সকল প্রকার অবজেক্ট কোনো না কোনো নাউন অথবা কোনো না কোনো প্রনাউন। তাহলে যদি বলি উই লাভ আওয়ার টিচার, আমরা আমাদের শিক্ষকদেরকে ভালোবাসি। ঠিক আছে, আমরা আমাদের শিক্ষকদেরকে ভালোবাসি। আমরা যদি এবার লিখতাম উই লাভ টিচার আওয়ার, তাহলে এই ছন্দপতন হইতো আওয়ার টিচার, আমাদের শিক্ষক। উই লাভ, আমরা ভালোবাসি, আওয়ার টিচার, আমাদের শিক্ষক। তাহলে তো অটোমেটিকলি একটা মিলে গেছে। বললাম না, যখন সাবজেক্ট এবং ভার্বটা তুমি একটা ইয়েতে নিয়ে আসবা, মিলিয়ে ফেলবা, হ্যাঁ, তখন বাকি অংশগুলো মিলাইতে তোমার জন্য বেশি পরিশ্রম করতে হবে। কারণ সাবজেক্ট আর ভার্বটা মিলাইতে গেলে তোমাকে যে যে বিষয়গুলো জানতে হবে, সেই বিষয়গুলো জানার পরেই তুমি কিন্তু সাবজেক্ট আর ভার্বটা মিলাইতে পারবে, তখন বাকি অংশটা তোমার কাছে মোটামুটি ইজি হয়ে যাবে। তাহলে প্রিয় স্টুডেন্ট, আজকে যে মানে রিয়ারেঞ্জটা পড়ালাম, সেখান থেকে তোমাদেরকে এই রিয়ারেঞ্জটা অতি সহজে ইভেন সঠিকভাবে মিলানোর জন্য তোমাদের যে ব্যাপারটা জানা দরকার, সেটা হলো নাউন, প্রনাউন, এই সম্পর্কে জানতে হবে। এটা কোথায় কোথায় বসে? 5টি জায়গায় বসে, নাউন এবং প্রনাউন। যেখানে নাউন বসে সেখানেই প্রনাউন বসতে পারে, সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার অবজেক্ট হিসেবে বসতে পারে। হ্যাঁ, এরপরে আরেকটা দেখো, পার্সন। পার্সন সম্পর্কে তোমার জানতে হবে। পার্সন, এখানে সাবজেক্টিভ আছে। কারা কারা সাবজেক্ট? এই যে সাবজেক্ট, এরা সাবজেক্ট ছাড়া অন্য কিছু হতে পারে না। আবার যেমন ধরো আওয়ার, এটা একটা পার্সোনাল প্রনাউন, বাট এটা সাবজেক্ট হবে না। এইটা হলো পার্সনের কাজ, এটা পার্সনের কাজ। এই পার্সনটা তোমাকে জানতে হবে। এরপরে আরেকটা, ধরো আমি এখানে বলছিলাম মূল ভার্বের শেষে এস বা ইয়েস, এস বা ইয়েস, কাদের সাথে এস, কাদের সাথে ইয়েস, এই ব্যাপার একটু শেষ অংশ দেখে দিই। হ্যাঁ, যদি কোনো ভার্বের শেষে, যদি কোনো ভার্ব এর শেষে এস, এস, এসএস, ডাবল এস, ইএস, সিএইচ ও, হ্যাঁ, ডাবল ও থাকে, তাদের সাথে ইএস যুক্ত হবে, ইএস যুক্ত হবে। অন্যান্য ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র এস হবে। এই রুলসটা তো আমাদের জানা দরকার, কারণ এখন যেমন ডু, ডুর সাথে হবে কি, সবার সাথে ই যেহেতু আছে ডাজ হবে। এখন যদি এটার সাথে ডি ও এস দিয়ে দিই, তাহলে কি হবে?
হবে না, ভুল হবে, তাহলে আমার এই ব্যাপারটা জানা দরকার। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, in next day, in next time, I will come with you with a new topic. I hope you will understand it well, and if you understand it well, then you must practice it in your house, because you have a lot of time in your house. There is no other words, because you are a student of class 5, so you are little boy, little girl in your family, so you have no important work without study. So if you provide, if you invest, if you invest his time, you can overcome the fear of English. তুমি যদি ভালো সময় ইনভেস্ট করো, অবশ্যই তুমি কি ইংলিশের মধ্যে যে আমাদের ভয় ভীতিটা, সেটা দূরীভূত করার কোনো ব্যাপারই না। ঠিক আছে? থ্যাংকস টু অল দ্য স্টুডেন্টস এগেইন।